ছেলেদের ফ্লিট থেকে কেউ কি জয়েন করছো ক্লাসে? একটা নামও তো দেখি না। এই একটা আসছে, তৌসিফ মামুন। বলেন গত ক্লাসের পড়াশোনা কিছু দেখছিলেন কিনা? তৌসিফ শুনতে পাচ্ছেন? তৌসিফ কেউ শুনে না। জি স্যার, ভালো আছেন স্যার? জি, অনেকক্ষণ পর বলছেন। ভালো আছি। বলেন তো, আপনি ভালো আছেন? জি স্যার। এইবার বলেন তো, লার্জ স্কেল বিজনেস গুলার ক্যাপিটালের পরিমাণ কত হতে হয় আর এমপ্লয়ির সংখ্যা কত হতে হয়? গত ক্লাসে আমরা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের একটা গ্যাজেট অনুযায়ী কোন ধরনের প্রতিষ্ঠানে কত টাকা ক্যাপিটাল এবং কতজন এমপ্লয়ি গত ক্লাসে বলছিলাম। কারো মনে আছে কিনা? কতটুকু মনে আছে? 50+। 50 কি লাখ না 50 ক্রোর? না, ক্রোড় ক্রোড়। আচ্ছা, 50 ক্রোর। বড় ব্যবসা প্রতিষ্ঠানে। জি স্যার। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কি বাংলাদেশ ব্যাংক কোনো ক্লাসিফাই করছে না অপটিমিস্টিক কথাবার্তা বলছে? আমরা দুইটা শ্রেণী বিভাগ করে বলছিলাম, মনে আছে? জি। কি কি শ্রেণী বিভাগ? একটা উৎপাদন শিল্প আর একটা সেবা শিল্প। উৎপাদন ক্ষেত্রে মূলধন যা হবে, সেবা ক্ষেত্রে মূলধন তা থাকবে না। আবার উৎপাদনের সময় শ্রমিকের সংখ্যা যা বলা আছে, সেবার সময় তা বলা নাই। এরকম শ্রেণী বিন্যাস করে বলতে হবে। যা বলছেন সেটা ধারে কাছেও যায় নাই। আর কেউ আছেন এটার ব্যাপারে প্রপার উত্তর বলতে পারেন? এই একটা সমস্যা কি, আপনাদের কাছে কিছু জানতে চাইলে আর কেউ রেসপন্স করেন না, তখন আর ক্লাসের লাইনে কেউ নাই। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত 1 থেকে 15 কোটি এবং শ্রমিক 50 থেকে 100 জন। সেটা সেটা কি ক্ষুদ্র না মাঝারি না বড়? সেটা ক্ষুদ্র। ক্ষুদ্র। ক্ষুদ্রতে ওর উত্তর যেটা সেটা 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। আর ও বলছে 1 কোটি থেকে 15 কোটি টাকা। সেটা হলো মাঝারির বেলায়। মাঝারির বেলায় 1 কোটি থেকে 15 কোটি টাকা। মাঝারি সেবা খাতে 1 কোটি থেকে 15 কোটি টাকা। আর 1 কোটি টাকার কম, 5 লক্ষ টাকার বেশি, সেটা হলো ক্ষুদ্র। আর 15 কোটি টাকার বেশি আনলিমিটেড ক্যাপিটাল, সেটা হলো বড়। শ্রমিক সংখ্যা এগুলো আমরা ওই যখন বলি তখন যদি একটু লিখে রাখেন তাহলে কথা বলতে সুবিধা। শ্রমিক হলো ক্ষুদ্র সেবা খাতে 10 থেকে 25 জন, আর যদি উৎপাদন হয় তাহলে 25 থেকে 99 জন। কাউন্সিলর যুক্ত হইছো? কাউন্সিলর, তোমাদের অন্যান্য কোর্সের কি অবস্থা? আমি তো আসলে চাইলে বন্ধ করে দিতে পারি, কিন্তু কর্তৃপক্ষ মানবে না। নাইমা বাড়ি লাইনে আছেন নাকি? আজকে মনে হয় প্রথম ক্লাস দেখতেছি। নাইমা বাড়ি, আগে কখনো ক্লাস করছেন? নাইমা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নাইমা আপা তো রিটায়ারমেন্টে গেছে। এই নাইমা কোত্থেকে আসলো? স্যার, আমরা বোধহয় আলোচনা শুরু করতে পারি। 5-6 মিনিট হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু হয়েছে। পিছনের আলাপ করে আর কি হবে? গত ক্লাসের যে ব্রড কোশ্চেনটা ছিল আমরা সেটা আলাপ করি নাই। বলছিলাম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা যদি 2-1টা পয়েন্ট টুকে রাখেন কাজে লাগবে। আর এটার উত্তরের জন্য আপনার সরকারি কিছু জার্নাল দেখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, এইটার ওয়েব পেজে ঢুকলে কিছু ইনফরমেশন এই সংক্রান্ত পাবেন। তো আমরা গতকালকের যে গত ক্লাসের যে ব্রড কোশ্চেনটা ছিল, ডিসকাস দ্য লিমিটেশনস অফ গ্রোথ অফ
discuss the role of a small business in on Bangladeshi economy. এইটা নিয়ে একটু কথা বলবো আজকে আগে, যার বাংলা তর্জমা হলো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ব্যবসার ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ব্যবসার ভূমিকা কি, তাৎপর্য কি, ব্যাখ্যা করো। তো আগে আমরা এই কারণে ক্ষুদ্র শিল্পের সংজ্ঞাটা একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছিলাম, যে ক্ষুদ্র শিল্প ওইগুলাকে বলবো যদি উৎপাদন খাত হয় তাহলে তার মূলধনের পরিমাণ 5 কোটির কম হবে, আর সেবা খাত হইলে 1 কোটি টাকার কম হবে, আর শ্রমিক সংখ্যা 25 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাত হলে 100-র ভিতরে, দ্যাট ইজ 99 পর্যন্ত শ্রমিক থাকবে। এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের যে বিজ্ঞপ্তি 2010 সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ক্ষুদ্র প্রতিষ্ঠান বলবো। আরেকবার বলতেছি, শ্রমিক সংখ্যা 100-র কম, 99 পর্যন্ত উৎপাদন খাত হলে, আর যদি সেবা খাত হয় তাহলে সর্বোচ্চ 25 জন, শ্রমিকের সংখ্যা 25 জনের বেশি হবে না। আর ক্যাপিটাল যদি উৎপাদন খাত হয় সর্বোচ্চ 10 কোটি, আর যদি সেবা খাত হয় সর্বোচ্চ 1 কোটি। এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় ক্ষুদ্র প্রতিষ্ঠান। এখন এই ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখে? কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হতো, উন্নয়নশীল। আর বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ। এগুলো আপনাদের এই তথ্যগুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আর চাকরির ইন্টারভিউ দিব না। শুনতেছেন তো? অভিজিৎ সোম আছেন লাইনে? অভিজিৎ? জি স্যার। শুনছেন কি বলছি? জি স্যার। কার জন্য দরকার? আমাদের জন্য। তো বাংলাদেশ আগে ছিল উন্নয়নশীল দেশ, বর্তমানে বাংলাদেশকে বলা হয় স্বল্পোন্নত দেশ। এই যে টাইটেল পরিবর্তন হয়েছে, এই টাইটেল পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা কিছু আন্তর্জাতিক সমস্যাও ভোগ করতেছি। কি ধরনের? একটা এক্সাম্পল মনে রাখবেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে করোনার যে টিকা বিনামূল্যে পৃথিবীর বিভিন্ন দেশকে দেয়া হবে, যখন আবিষ্কার হবে, সেগুলো সব অনুন্নত বা স্বল্প উন্নয়নশীল দেশ, এই দুইটা খাতের দেশকে দেয়া হবে। এটা হলো অনুন্নত আর এটা হলো উন্নয়নশীল দেশ, এই দেশগুলোকে দেয়া হবে। বাংলাদেশ যেহেতু অতি সম্প্রতি এই স্ল্যাব থেকে, এই স্টেপ থেকে প্রমোশন পেয়ে স্বল্পোন্নত দেশের, এলডিজি একটা কথা বলে, স্বল্পোন্নত দেশের কাতারে চলে আসছে, এজন্য বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলহামদুলিল্লাহ, সরি ফর ইন্টারাপশন, ওই সুবিধাটা থেকে বঞ্চিত হয়েছে। এখন আমাদের দৃষ্টিতে এটাকে একটা প্রবলেম মনে হইতে পারে, আবার এটা একদিকে প্রেস্টিজেরও ব্যাপার, যে we have earned enough money, we are capable to buy medicine by our own earnings, this is a matter of honor। আমরা এখন আমাদের নিজস্ব অর্থায়নে এই মহামারী প্যান্ডেমিকের মেডিসিন ক্রয় করতে আমরা সক্ষম। ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ। If you consider the opposite direction, if you think from opposite direction, it is a havoc cost, একটা বিশাল খরচ, কয়েক বিলিয়ন ডলারের মেডিসিন কিনতে হবে। তো সেটা যদি সরকার বিনামূল্যে পেয়ে যেত, তাহলে ওই টাকাটুকু বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে ব্যয় করতে পারতো, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আমরা স্বল্পোন্নত দেশ রয়েছি, এটা আমাদের সম্মানের ব্যাপার,
আবার এই কারণে আমরা আন্তর্জাতিক কিছু সুবিধা থেকে বঞ্চিত হয়েছি, এটার একটা প্রমাণ আপনাদেরকে দিলাম। তো এটা একদিকে আমাদের জন্য সম্মানের, আরেকদিকে একটু কষ্টের হয়ে গেছে। এখন এই সম্মান অর্জন করতে ছোট শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা বেশি না বড় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা বেশি? এক কথায় উত্তর হলো, অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর জন্য ছোট প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে কোন খাত বলেন তো? পোশাক শিল্প খাত। জি স্যার, শুনি নাই জোরে। পোশাক খাত, পোশাক শিল্প। জি স্যার। এটা তো হলো বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে, মানে রপ্তানি খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক শিল্প সবচেয়ে বেশি অবদান রাখে। হ্যাঁ, ফরেন রেমিটেন্স বা বিদেশে যারা কাজ করে তাদের পাঠানো টাকা, আর রপ্তানি খাতে হলো পোশাক শিল্প, ওইটা না। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হলো কৃষি, কৃষি খাতের অবদান জিডিপিতে সবচেয়ে বেশি। এখন বলেন তো, কৃষি শিল্পগুলো ভারী শিল্প না মাঝারি শিল্প না ক্ষুদ্র শিল্প? ক্ষুদ্র শিল্প পড়ে। ক্ষুদ্র শিল্প। আমাদের আজকের আলোচনার বিষয় যেটা, একজন কৃষক 10 বিঘা জমি চাষ করে, এই 10 বিঘা জমি থেকে সে যে পণ্য উৎপাদন করে এইটা সে নিজেও ভোগ করে, এর একটা অংশ সে বিক্রয় করে, যেটা অর্থনীতিতে ভূমিকা রাখতেছে। জিডিপিতে কি আপনি লবণ খাইছেন, চাল ডিম কিনা সব হিসাবে আসে না? মানুষ ভোগ পুরাটা, কনজাম্পশন পুরাটা হিসাবে আসে না? তাহলে এই কৃষির অবদানটা জিডিপিতে সবচেয়ে বেশি। তো আজকের আলোচনা হলো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের ভূমিকা। প্রথম ভূমিকা হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। তো আমাদের অর্থনীতিকে উন্নত করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে ক্ষুদ্র শিল্প, কারণ প্রাকৃতিক সম্পদের ব্যবহারটা ক্ষুদ্র শিল্পে যত বেশি হয়, বৃহৎ শিল্প বা ভারী শিল্প প্রতিষ্ঠানে তত ব্যবহার হয় না। যেমন আপনি ধরেন বাংলাদেশে আরেকটা শিল্প খাত খুব ইমার্জিং টাইগার হিসেবে আসতেছে, সেটা হলো শিপিং ইন্ডাস্ট্রি। আপনারা বোধহয় জানেন, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন। এই যে সদরঘাট থেকে লঞ্চে কেউ যদি চাঁদপুর বরিশালের দিকে যান, তখন খেয়াল করে দেখবেন, আজকের পরে বা আগে যদি খেয়াল করে থাকেন তাহলে আমার কথার সত্যতা যাচাই করতে পারবেন। দেখবেন বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাশটা পুরোটা ডকইয়ার্ডে ভরে গেছে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, মুন্সিগঞ্জে গেলে দেখবেন চরের মধ্যে ডকইয়ার্ড হওয়া শুরু হয়েছে। চরের মধ্যে আগে একটাই ডকইয়ার্ড ছিল সরকারি, সেটা খুলনা। তাহলে এই যে একটা ভারী শিল্প, কেন এই কথাটাকে টেনে আনছি? এই ভারী শিল্পে বলেন, এখানে কৃষির যে বিষয়গুলো সেগুলো আছে, এখানে আলু ব্যবহার হয়, ধান চাল এগুলো ব্যবহার হয়, এগুলা শ্রমিকরা ভোগ করে, কিন্তু এইখানে হলো মূল র মেটেরিয়ালস কি? স্টিল। মূল র মেটেরিয়ালস হলো স্টিল, আর লেবার হলো তাকে কনভার্ট করে, কনভার্সন কস্ট আপনারা পড়ছেন কস্ট অ্যাকাউন্টিং। তাহলে প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার কিন্তু ক্ষুদ্র শিল্পেই হয়। কৃষক ব্যবহার করতেছে, একটা এগ্রিকালচারাল ফার্মে যান, সেখানে সবই প্রাকৃতিক সম্পদের ব্যবহার হয়। একটা ডেইরি ফার্মে যান, গরুকে যে ঘাসটা খাওয়ায় সেটাও ওই কৃষির থেকে আসতেছে। গরুকে যে খৈল খাওয়াচ্ছেন সেটা আসতেছে থেকে? সরিষা থেকে। গরুকে যে খড় খাওয়াচ্ছেন সেটাও আসতেছে কৃষি থেকে। এই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। আর যত আপনি ন্যাচারাল রিসোর্সকে মোবিলাইজ করবেন, ব্যবহার করবেন, তত কি হবে? আপনার উন্নতিটা ত্বরান্বিত হবে। গ্যাস প্রাকৃতিক সম্পদ। দেখেন গ্যাসের উপর ভিত্তি করে কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এই যে জিয়া ফার্টিলাইজার, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ফার্টিলাইজার, ইয়াতে ভৈরবে, কিশোরগঞ্জে, এটার মূল উপাদান হলো গ্যাস। হ্যাঁ, উৎপাদনের ক্ষেত্রে গ্যাসটা ন্যাচারাল রিসোর্স। তো ওইগুলা বড় ইন্ডাস্ট্রি। এখন গ্যাস দিয়া ইলেকট্রিসিটি উৎপাদন করে, এটার সংখ্যা কিন্তু কম, কিন্তু আপনি যাই দেখেন গ্যাসের ব্যবহারটা বাড়ি বাড়ি হচ্ছে। তাহলে স্মল স্কেলে কনজাম্পশনটা বেশি, লার্জ স্কেলে কনজাম্পশনটা কম। সেকেন্ড বিষয় হলো বিনিয়োগের একটা অপরচুনিটি সৃষ্টি হয়।
আপনার অল্প কিছু টাকা আছে, আপনি চাইলে মাস্টার্স পাস করে একটা হাঁস মুরগির খামার দিতে পারেন, 5টা গরু কিনা, 3টা গরু কিনে 10 জন একত্র হয়ে 50,000 করে 5 লাখ টাকা জমায় ফেললেন। তো আপনারা চাইলে 2-4টা গরু কিনে একটা ইন্ডাস্ট্রি শুরু করতে পারলেন, হ্যাঁ, ডেইরি ফার্ম শুরু করতে পারলেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি 50 লাখ টাকা না 5 কোটি টাকা একত্র করছি, আমি একটা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি দিব, ইটস ইম্পসিবল। আপনি যদি বলেন আমি একটা টেক্সটাইল মিল দিব, ইটস ইম্পসিবল। একটা টেক্সটাইল মিল করতে 500 কোটি টাকার নিচে হয় না। তাহলে এই যে বিনিয়োগের সুযোগ, এটা ক্ষুদ্র শিল্পে বেশি, বড় শিল্পে বা ভারী শিল্পে কম। 3 নাম্বার যে ভূমিকাটা রাখে অর্থনীতিতে, সেটা হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। মাটি ও মানুষ দেখবেন, হৃদয়ে মাটি ও মানুষ। আরেকটা কি যেন এই জাতীয় অনুষ্ঠান হয়, সুজলা সুফলা, হ্যাঁ, এরকম কিছু অনুষ্ঠান হয় দেখবেন। সেখানে গ্রামের বেকার মানুষগুলোকে আইনা মাছের খামারে কাজে লাগাই দিল, হ্যাঁ। তারপরে দেখবেন আপনি খেয়াল করে রংপুরে কিছু জুটের ইন্ডাস্ট্রি হয়েছে। জুট, জুট বলতে পাট না, কিন্তু গার্মেন্টস এর যে ইয়েগুলো আছে, টুকরা কাপড়গুলো, এগুলা নিয়ে রংপুর থেকে পাপুস তৈরি করে। পাপুস, যে পাপুসগুলো ঢাকায়ও ব্যবহার হয়, বিদেশেও রপ্তানি হয়। এইখানে এই মা বোনদের চাকরি হচ্ছে, 3,000, 4,000, 5,000 টাকা বেতনে চাকরি হচ্ছে। এই যে মহিলাটা 3,000 টাকা পাচ্ছে ঢাকা শহরে, তোমার আমার জন্য 3,000 টাকা, এটা খুব মিনিমাম অ্যামাউন্ট, যেটা দিয়ে কোনো কাজেই আসে না, কোনো কাজে আসে না। কিন্তু ওইখানে 3,000 টাকা তার ফ্যামিলিতে বিশাল কন্ট্রিবিউশন। তাহলে এই যে একটা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। ভারী ইন্ডাস্ট্রিতে কয়টা লোকের কাজ হয়, কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি যেগুলো 1 কোটি টাকার কম, সেবা খাতে, এরকম ছোট ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। গভর্নমেন্টের আরেকটা প্রজেক্টের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে এই যে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক দেখেন, বাংলাদেশে প্রায় 14,500 কমিউনিটি ক্লিনিক গড়ে উঠছে। কমিউনিটি ক্লিনিকে কাজ করে কয়জন? 6 থেকে 7 জন। তাহলে এইবার আপনি 14,500 দিয়ে গুণ করেন, কতগুলা লোকের কাজের ব্যবস্থা হয়েছে। স্কয়ার হসপিটাল বাংলাদেশে কয়টা? একটাই। ল্যাবেইড গ্রুপ কয়টা? একটা। পপুলার একটা, হ্যাঁ, মেডিনোভা একটা, আনোয়ার খান মেডিকেল কলেজ একটা। এই সবগুলা বড় যোগ করে দেখেন 1,000 হবে না। কিন্তু ওইখানে 14,500 কমিউনিটি ক্লিনিকে মোর দেন 80 লাখ লোকের কাজের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে ক্ষুদ্রগুলাতে কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়তা করে। আর এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, আপনার বাটার দোকানে যান, জুতার খুব বেশি মডেল পাবেন না। ধানমন্ডি 14 নাম্বার না 15 নাম্বারে স্যান্ডেলের দোকান আছে, হ্যান্ডমেড যেটা। তারপরে রায়ের বাজারে আছে, আইসা দেখেন কত ডিজাইনের স্যান্ডেল পাওয়া যায়। ওই যে ও হাতে তৈরি করে, এই কারণে ও ইচ্ছা মতো ওটারে কাটে, সেলাই করে স্যান্ডেল হয়ে যায়, জুতা হয়ে যায়, মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়। কিন্তু যখন মেশিনে তৈরি করবেন, এত ডাইভার্সিফিকেশন সম্ভব না। আপনি আরো সহজ উদাহরণ দিতেছি, চিনি মেশিনে তৈরি করে, মিষ্টি মিষ্টি মেশিনে না, হাতে তৈরি করে। আপনি দেখেন তো মিষ্টির কত রকম ভ্যারাইটি হয়, লম্বা, গোল, চ্যাপ্টা, নানান রকম, লাল, সাদা, কালো। চিনির একটাই কালার, সাইজও প্রায় একই রকম। তো এই যে হ্যান্ডমেড হওয়াতে অনেক ডাইভার্সিফাইড হয়, অনেক ডাইভার্সিফাইড। এই কারণে যখন পণ্যের বৈচিত্র্যকরণের কথা চিন্তা করবেন, টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার, হ্যাঁ, ভোক্তা আকর্ষণ করার জন্য এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো পণ্যের বৈচিত্র্যকরণে বিশাল একটা ভূমিকা রাখে। আর যত বৈচিত্র্যময় পণ্য আসবে, তত ভোক্তা বাড়বে, সেল বাড়বে। সেল বাড়লে মানে প্রোডাকশনও বাড়বে, আর ক্যাপিটালটা ইউটিলাইজ বেশি হবে। এইভাবে একটা ভূমিকা রাখতেছে। আরেকটা হলো it creates the base of heavy industry. ক্ষুদ্র শিল্পগুলো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি হিসাবে কাজ করে। অনেক ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে যেটা র ম্যাটেরিয়াল, ফিনিশড গুডসটা একটা বড় শিল্প প্রতিষ্ঠানের র ম্যাটেরিয়ালস হিসাবে কাজ করে। আপনি চিন্তা করে দেখেন, নর্থ বেঙ্গলের যদি কেউ থাকেন, একটু রেসপন্স করেন। নর্থ বেঙ্গলের কেউ আছেন? কোন স্টুডেন্ট নর্থ বেঙ্গলের নাই? জি আছে স্যার। চিনিকল দেখছেন কখনো? চিনিকল? জি দেখা হয়েছে স্যার। স্যার চিনিকলের র ম্যাটেরিয়ালসটা কি বলেন তো? আখটা কি এগ্রিকালচার থেকে আসে কিনা? জি স্যার, এগ্রিকালচার থেকে। কি
ক্ষুদ্র শিল্প বলছি না, ওইখানে কি একজন কৃষক সব আখ সাপ্লাই দেয় না শত শত কৃষক সাপ্লাই দেয়? অনেক শ্রমিক স্যার, অনেক কৃষক। তাহলে এই যে শত শত কৃষক দিতেছে, এদের সবারই এমপ্লয়ি সংখ্যা কি অনেক বেশি? 5 জন 7 জন 10 জন শ্রমিক দিয়ে কাজ করে না? জি স্যার। ওই যে কৃষকের উৎপাদিত আখটা বড় একটা চিনি শিল্প, দিকে বড়ি আছে তাই না স্যার? আমার কথাটা বুঝছেন? ব্যাকওয়ার্ড লিংকেজ জি কথাটা স্যার। আপনারা তো ব্যাকওয়ার্ড বসে দি খাইম ফসল ফাস দিয়ে আরাম এখন যারা প্লিজ কথা বলতেছেন সে ক্লাস ছেড়ে বের হয়ে যান। আপনারা ঘরে যা এখন ঘরে চলে মুন্নি মাস্টার্সে পড়েন। মুন্নি আরে মুন্নি রে মুন্নি, মুন্নি আরে মানা মুন্নি কোথায় গেলি? মাস্টারের হারাইতে দেয় না গো। আচ্ছা স্যার ফিরে আসতেছি পড়ায়। আপনারা দুইটা কথা লিখে রাখেন খাতায়, মেহেরবানি করে আমার উপর দয়া করেন। আমি অনেক বক বক করছি, নিজের ঘরে খায়া আপনাদেরকে চিল্লায় চিল্লায় পড়াইতেছি। ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কথা দুইটা লিখে রাখেন। লিখছেন কিনা? বাংলাই লেখেন না, ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। 30 সেকেন্ডস টাইম দিলাম, কেউ যদি কোনোটা জানা থাকে সে ব্যাখ্যা করেন যে কোনটা ফরওয়ার্ড লিঙ্কেজ কোনটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। মাস্টার্সে পড়েন বড় ভাইরা, আপনারা ছাত্র জগতের বড় ভাই ছেলেরা যারা আছেন তাদেরকে বলতেছি যে কোনো একটা ব্যাখ্যা করেন না, ফরওয়ার্ড লিঙ্কেজ কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কি। আরে কি একটা লেকচার। ফরওয়ার্ড অর্থটা যেভাবে মানে উপরে বোঝাচ্ছে, মানে এটুকু বুঝতেছে, আর ব্যাকওয়ার্ড পিছে। আচ্ছা স্যার, আপনি একটা গার্মেন্টস এর র ম্যাটেরিয়ালস কি? সুতি কাপড়, তাই না? থান কাপড়, ঠিক কি না? রেসপন্স করেন না কেন? আমি কি আজিম কথা বলতেছি? ওই অভিজিৎ। জি স্যার। জি স্যার, কথা বলতেছি স্যার। র ম্যাটেরিয়ালস হলো থান কাপড়, তাই না? থান কাপড় বানানোর র ম্যাটেরিয়ালস কি? কাপড় বানানোর র ম্যাটেরিয়ালস কি? থান, আরে ফাদার অফ বোথ, সুতা। সুতা, সুতা, সুতা। হ্যাঁ, সুতার র ম্যাটেরিয়ালস কি? তুলা স্যার, তুলা। তুলা ভাই, তোরা ওয়ানে ভর্তি হ বেটা, আমি তোকে টাকা দিমু। সুতার র ম্যাটেরিয়ালস হলো কটন। কটন, তোলা তুলা। এখন ইয়ারফোনের জন্য স্যার মানে শুনতে জি স্যার, শোনার লাগবে না, আমি শেষ করে আনছি ক্লাস। ভালো করে আমি বকমুই, যদি ভালো না লাগে ক্লাস করেন না, আমার বিরুদ্ধে মিছিল করেন। এই ছোট ছোট জিনিস বুঝেন না, খেয়াল করে শুনেন। আমি বিনা পয়সায় পড়াচ্ছি তো এই জন্য ভালো লাগে না। গার্মেন্টস ওয়ালা যদি মনে করে গার্মেন্টস সে যে কাপড়টা কিনে আনতেছে, যার কাছ থেকে কাপড় কিনে আনতেছে ওইখানে সে কিছু প্রফিট হারাচ্ছে কিনা, আর বলতে পারে না। গার্মেন্টস ওয়ালা কিছু প্রফিট হারাচ্ছে না? সে যে কাপড়টা কাপড়টা বিক্রি করলো সে কি লাভে বিক্রি করছে না লোকসানে বিক্রি করছে? অবশ্যই লাভে স্যার, লাভে। এখন যদি সে নিজে কাপড়টা উৎপাদন করতো ওই লাভটা তার ব্যাগে থাকতো না কাপড়ওয়ালার কাছে চলে যেত? তার কাছে থাকতো স্যার। তাইলে সে যদি মনে করে আমি এখন থেকে নিজের উৎপাদিত কাপড়, আমি একটা টেক্সটাইল মিল দিব, আমার টেক্সটাইল মিলে কাপড় উৎপাদন হবে, সেই কাপড় দিয়ে আমি ওই বিদেশে কাপড় বানায়া পাঠাবো, তাহলে এই যে সে সামনের থেকে পিছনের দিকে গেল না সামনের থেকে সামনের দিকে গেল? সামনের দিকে স্যার। সামনের দিকে বলে ব্যাকওয়ার্ড লিংকেজ। বুঝছেন গেদারা? এখন কাপড় উৎপাদন করতে যে সে দেখলো তুলা কিনে সুতা কিনে আনতে হয়, সে কোনো স্পিনিং মিল থেকে সুতা কিনে আনে, এখন সে চিন্তা করছে সুতাও নিজে বানাবো। আগে সে চিন্তা করছে গার্মেন্টস এর আগে টেক্সটাইল মিল দিব, এখন টেক্সটাইল মিলের আগেরটা হলো স্পিনিং মিল, এখন সে চিন্তা করছে আমি স্পিনিং মিল দিব, সুতা নিজে বানাবো। তাহলে সুতায় যে প্রফিটটা যাইতো এই প্রফিটটাও তার কাছে থেকে যাবে। সুতা তৈরি করতে, সুতা কিনতে যায় দেখলো কিছু প্রফিট চলে যাচ্ছে, এখন সে চিন্তা করছে আমি জমি কিনে নর্থ বেঙ্গলে তুলা উৎপাদন করব, তুলা দিয়া সুতা বানাবো, সুতা দিয়া কাপড় বানাবো, কাপড় দিয়ে এবার গার্মেন্টস এর প্রোডাক্ট ফিনিশড গুডস তৈরি করব। এই যখন গার্মেন্টস থেকে তুলা পর্যন্ত পিছনের দিকে গেল এটাকে বলে ব্যাকওয়ার্ড লিংকেজ। আর যে তুলা উৎপাদন করে অল্প দামে বিক্রি করে দিতেছে, সামান্য দামে বিক্রি করে দিচ্ছে, সে চিন্তা করলো আমি আর তুলা বিক্রি করব না, এখন থেকে আমি সুতা তৈরি করে সুতা বিক্রি করব।
তো সুতার জন্য সে স্পিনিং মিল করছে। এখন স্পিনিং মিল করে দেখলো যে আরে সুতা নিয়ে তো সে কাপড় বানায়, একটু রং মাখায় অনেক দামে বিক্রি করে, অনেক লাভ করে ফেলে। আমি এই সুতা বিক্রি করব না, আমি এবারে এই একটা টেক্সটাইল মিল দিয়ে ফেলবো, যেখানে আমার এই সুতার থেকে আমি থান কাপড় তৈরি করব। এখন টেক্সটাইল মিল দেওয়ার পরে আপনি জেনে রাখেন, জেনে মনেও থাকবে না আপনাকে মাথার মধ্যে অন্য জিনিস ঘুরে। অবশ্য ঘুরারই কথা, কারণ বয়স হয়ে গেছে, এখন চাকরি বাকরি দরকার, জীবনের স্বপ্নগুলো পুরো করবেন। আরং নেটওয়ার্কের ট্রাবল দিচ্ছে। ছেলেদের কাপড়গুলো যে বানায়, ওদের নিজস্ব টেক্সটাইল মিল আছে কিনা? এই দেখুন না, নরসিংদী আরং এর টেক্সটাইল মিল আছে। অর্থাৎ ওরা নিজেদের কাপড়টা, যেটা দিয়ে ওরা পাঞ্জাবি, ওরা নিজেদের ফ্যাক্টরিতে কাপড়টা বানায়। তাহলে এই দিকে গেলে এটাকে বলে ব্যাকওয়ার্ড লিংকেজ, সামনের দিকে গেলে ফরওয়ার্ড লিংকেজ। মনে রাখবেন, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। তো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের জন্য এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করে। হ্যাঁ, এইভাবে অর্থনীতিতে একটা অবদান রাখে। হ্যাঁ, বাংলাদেশে নিজেরাই সুতা তৈরি করলো, নিজেরাই তুলা উৎপাদন করলো ক্ষুদ্র শিল্পে, সেগুলো পরে বড় শিল্পগুলাতে সরবরাহ করলো। তাহলে মুনাফাটা দেশের ভিতরে থাকলো, বিদেশে চলে গেল না। এইভাবে একটা সহযোগিতা করে। আরেকটা হলো ইনোভেটিভ ক্যাপাসিটি, ইনোভেশন, আবিষ্কার করা, নতুন উৎপাদন করা, নতুনত্ব আনা। দেখেন নাইক সিরাজের কালকের প্রোগ্রাম আমি বসে বসে দেখছি, আপনারা দেখছেন গবেষণা চলতেছে। সাউন্ডে প্রবলেম হচ্ছে, কথা বোঝা যায় না। আমি কি করবো বলেন, করার নাই, শুনে নিয়ে। তো এই ইনোভেটিভ কাজগুলো হয় ক্ষুদ্র, এই বাংলাদেশের এই স্মল ইন্ডাস্ট্রি গুলোতে ইনোভেটিভ কাজ হয়। যেমন ইলিশ মাছের উপর গবেষণা উৎপাদন বাড়ছে। হ্যাঁ, কৃষি খাতে আপনারা প্রায়শই দেখবেন বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ওরা ছোট ছোট ধানের ক্ষেত নিয়ে নেয়, নিয়ে ওইখানে ওদের উদ্ভাবন করা ধানের বীজ বপন করে কৃষকদেরকে দেখায়। দেখালে কৃষকরা ইন্টারেস্টেড হয়। বাংলাদেশে যে ইরিধান, হ্যাঁ, যারা গ্রামের ছেলে তারা জানবেন, এই ইরিধান গুলো বাংলাদেশের না, এগুলো বিদেশ থেকে আনছে। গাজীপুরে যে কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে শালনায়, সেখানে রিসার্চ হয়েছে, হওয়ার পরে এগুলা সারা দেশে ছড়ায় দিছে। এই একটা ভূমিকা রাখে যে এরকম রিসার্চ করে করে, হ্যাঁ, আরো নতুন নতুন পণ্য, নতুন নতুন বেশি উৎপাদনকারী পণ্য উৎপাদনে সহায়তা করে। আপনারা বাই প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট কোথায় পড়ছেন বলেন তো? বাই প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট, কস্ট অ্যাকাউন্টিং স্যার। আসছেন কস্ট অ্যাকাউন্টিং এ বাই প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট বোধহয় বুঝেন। আমি আর ওদিকে যাচ্ছি না, কারণ সময় অল্প। এই কৃষিজাত পণ্যগুলোর অনেক ক্ষেত্রে, এই ক্ষুদ্র শিল্পের পণ্যগুলো অনেক ক্ষেত্রে এরকম বাই প্রোডাক্ট বা জয়েন্ট প্রোডাক্ট হিসেবে কাজ করে। যেমন দেখেন মিল্কিং, এই যে কিছুদিন আগে করোনার সময়, প্রচন্ড করোনা যখন, তখন পাবনা সিরাজগঞ্জের কিছু দৃশ্য খুব চোখে পানি আসার মতো হয়েছে। কৃষকরা দুধ বিক্রি করতে পারে না, 10 টাকা কেজি বিক্রি করতে পারে না। মনের দুঃখে রাস্তার মধ্যে, হাইওয়েতে আইনা কৃষকরা দুধ ঢেলে দিছে। এটা ওর জন্য বিশাল লোকসান, কারণ ঢাকাতে পাঠাতে পারছে না, গাড়ি বন্ধ, মিল্ক বিটা কিনে নিচ্ছে না, ওরা কষ্ট করছে। এই যে দুধ প্রক্রিয়াজাত করে মিষ্টি বানাইতে গেলে ওইখানে কিছু মাখন হয়, কিছু ঘি উৎপাদন হয়। হ্যাঁ, এই বাই প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট গুলো আরো বেশি দামে বিক্রি হয়। যেটা আপনি একটা রডের ইন্ডাস্ট্রি যান, একটা বড় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, সেখানে আপনি এই জাতীয় জিনিসগুলো পাবেন না। তাহলে এই ছোট শিল্প প্রতিষ্ঠানগুলো এরকম সহজাত পণ্য, হ্যাঁ, উপজাত পণ্যগুলো তৈরি করতে সহায়তা করে। জিডিপি বৃদ্ধিতে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, প্রথম কথাই আমার এটা ছিল। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হলো এই ক্ষুদ্র শিল্প খাত। এই যে আপনারা মাস্টার্সে প্রায় 115-16 জন স্টুডেন্ট, সবাই তো জবে যেতে পারবেন না, কেউ কেউ হয়তো থেকে যাচ্ছেন। তারা চাইলে বাড়ির ছাদের উপর একটা পোল্ট্রি ফার্ম করলেন, গ্রামে ফিরে গেলেন, 2 বিঘা 3 বিঘা জমি কষ্ট করে ম্যানেজ করে একটা ডেইরি ফার্ম দিলেন। এই যে জিডিপিতে আপনি ভূমিকা রাখতে শুরু করলেন। মেয়েরা যারা হাউস ওয়াইফ আছেন, তারাও জিডিপিতে ভূমিকা রাখতেছে। হ্যাঁ, হয়তো সরাসরি রাখতে পারতেছেন না।
আর এটা হলো একটু আগে যেটা বলছি, রংপুরের পাপুস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এই যে বৈদেশিক মুদ্রা অর্জনেও এরকম ক্ষুদ্র শিল্পগুলো ভূমিকা রাখতেছে। কন্ট্রিবিউশনটা অল্প অল্প, কিন্তু কিছুটা হলেও ভূমিকা রাখতেছে। কখনো কখনো ক্ষুদ্র শিল্প থেকে লিডারশিপও বের হয়ে আসে। আমি এই 2 বছর আগে সিটি কলেজের অ্যাকাউন্টিং এর যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, তো হঠাৎ করে এক হোমরা চোমরা ডিপার্টমেন্টে ঢুকেই আমার চেয়ারের সামনে বসে গেছে। বসে গেলে আমার একটু ইগোতে লাগছে, দেখতে শুনতে অত মানানসই না, আপনাদের মতো না, আর একটু কম মানানসই। তো আমি জিজ্ঞেস করছি আপনি কে কোত্থেকে আসছেন? তো সে খুব রাগ হয়ে গেছে, হ্যাঁ, খুব অ্যাগ্রিভড বলা হয় ইংলিশে, বিক্ষুব্ধ হয়ে বলতেছে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে আসছি। কি ব্যাপার? বলে আমার একটা ভাগ্নি ভর্তি করবো, হ্যাঁ, ওর নাকি সিটি কলেজে ভর্তি নেবেন, এই জন্য আসছি। বললাম আপনি ভাগ্নি ভর্তি করবেন, আপনি এইখানে কার কাছে আসছেন? এই কলেজের প্রিন্সিপালের কাছে। তো আপনি যেখানে আইসা ঢুইকা বসছেন, আপনি কি জানেন এইখানে এটা কোন ডিপার্টমেন্ট, কি আসে বিষয়? বলে আপনি প্রিন্সিপাল না? না, আমি প্রিন্সিপাল না। পরে আমি বললাম তাহলে আপনি ভুল জায়গায় আসছেন, আপনি আসতে পারেন। তো সে পকেট থেকে বাইর করে একটা কার্ড দিছে, কার্ডটাতে লেখা আছে বাংলাদেশ তাঁতি লীগ। শুনছেন আপনারা? জি স্যার। লীগ শব্দ আছে, এইটাই তারে হুমরা চুমরা বানাচ্ছে। দেখেন, আপনারা এটা খারাপ ভাবে নিয়েন না, আপনাদের বুঝার জন্য। আপনি হয়তো একটা টি স্টল দিচ্ছেন, অত্যাধুনিক টি স্টল দিচ্ছেন, চায়ের দোকান। চায়ের দোকান বললে মাস্টার্সের বললাম টি স্টল বলছি। আমার অনার্সের স্টুডেন্টরা হয়তো এই গল্পটা জানেন। পিনাট সেলারের গল্প বলছি আমি ক্লাসে, পিনাট সেলার। জি স্যার। দুঃখিত আমি এই সমস্ত গল্পের জন্য। তো এখন ওই টি স্টলের একজন দেখলো যে দূর এইভাবে মালিক আমাকে খাটায়, দিন শেষে দেয় 50 টাকা, 5 জন নিয়ে রাত্রে আলোচনায় বসে গেছে যে বলে মালিক রে এবার 12টা বাজায় দিমনে। এই যে ওর একটা লিডারশিপ ডেভেলপ করতেছে, এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান থেকে অনেক সময় লিডারশিপ ডেভেলপ করে। হ্যাঁ, এটা ইন্ডিয়ার কিছু অবদান রাখে। আর যেহেতু জিডিপি তে কিছু ভূমিকা রাখে, এই জন্য মাথা পিছু আয় বৃদ্ধি হয় না হ্রাস পায় বলেন তো? মাথা পিছু আয়টাও বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। জীবনযাত্রার মান, আপনি এখন যা কনজিউম করতেছেন, আপনার যখন 2টা 3টা প্রাইভেট পড়াবেন তখন আপনার কনজাম্পশনটা বাড়বে না কমবে? বাড়বে। অবশ্যই বাড়বে। তাহলে আপনার ভোগও বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মানেও পরিবর্তন আসবে। আপনারা তো মাস্টার্সে পড়েন, আপনাদেরকে আর এই কথা বলি না, নিচের দিকের ক্লাসে বলি খালামণি। হ্যাঁ, ছেলেদেরকে বলি তোরা খালামণির পেছনে সময় ব্যয় করস। ওই যে ওইখানে বাবার পকেট কাইটা নিয়ে টাকা আগে ভাঙা আসছেন ছেলেরা, মেয়েরাও ভাঙছেন কিছু, এইটাও কিন্তু জিডিপিতে একটা ভূমিকা রাখে। তো এই আপনার জীবনযাত্রার মানেরও পরিবর্তন আসে। এই মোট 14টা পয়েন্ট আপনাদের সামনে বলছি। ক্ষুদ্র শিল্প এইভাবে বাংলাদেশের অর্থনীতিতে পরিবর্তন আনে, অর্থনীতিটাকে শক্তিশালী করে, চাঙ্গা করে, এইভাবে দেশকে আগায় নিতেছে। আজকে আমাদের আলোচনা এর দূরই। আর বাকি ছোট্ট 3টা প্রশ্ন আছে, টুক করে বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল ডিফাইন স্মল স্কেল ইন্ডাস্ট্রি। আমরা আগে কিন্তু 3 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের আলোচনা করছি, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। আজকে আমরা আবার বলতেছি হোয়াট ইজ স্মল স্কেল ইন্ডাস্ট্রি। যেসব শিল্প কারখানায় শ্রমিকের সংখ্যা খুবই কম, খুবই কম, উৎপাদন ক্ষেত্রে 99 আর সেবা ক্ষেত্রে 25, আর যেখানে মূলধনও অল্প, আর যেখানে পণ্যগুলো খুব সহজ সরল পণ্য, হ্যাঁ, জটিল উৎপাদন প্রক্রিয়া ব্যবহার হয় না, সেগুলোকে বলা হয় স্মল স্কেল ইন্ডাস্ট্রি। হোয়াট ইজ কটেজ ইন্ডাস্ট্রি? কটেজের সংজ্ঞাটা আরেকটু ডিফারেন্ট। কটেজ হলো যেখানে তেমন কোনো মেশিনারি ব্যবহারই হয় না। এ জাতীয় ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোকে এই কটেজ বা কুটির শিল্প বলে। যেমন এই যে ইয়ার কথা বললাম আমরা, জুট দিয়ে পাপুস তৈরি করে, ওইখানে কোনো হেভি মেশিন ব্যবহার হয় না। হ্যাঁ, বাঁশের জিনিস দিয়ে ওই যে মাথার ক্যাপ বানায়, তারপরে এটা ওইটা বিভিন্ন জিনিস বানায়, বেতের জিনিস বানায়, এগুলাকে আমরা কটেজ বলবো। যেখানে যেটা চিনার উপায় হলো মূলধন তো অবশ্যই অল্প, কিন্তু ভারী যন্ত্রপাতি ব্যবহার হয় না, এগুলাকে বলা হয় কটেজ। কুটির শিল্প। বিজনেস, জি, কুটির শিল্প। হোয়াট ইজ রিটেইল বিজনেস? রিটেইল বিজনেসের সংজ্ঞা হলো যারা উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে, তাদেরকে বলা হয় রিটেইল বিজনেস। উৎপাদিত পণ্য ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছে দেয়, তাদেরকে বলা হয়
রিটেইল বিজনেস বা খুচরা ব্যবসা। কখনো কখনো এই রিটেইলাররাও পাইকারের কাজ করে। কিভাবে? জি স্যার। যারা গ্রাম এলাকায় থাকেন তারা এটা বুঝবেন। জি স্যার। অনেক বড় এলাকায় একটা হাট থাকে আর বাড়ির পাশে মুদি দোকান থাকে, তাহলে এই মুদি দোকানওয়ালা ওই হাটের থেকে সিগারেট, বিস্কিট, চানাচুর, চকলেট কিনে নিয়ে আসে, পাইকারি কিনে নিয়ে আসে। কিন্তু হাটে যারা বসে তারা কিন্তু খুব বড় কোনো পাইকারি ব্যবসা না, তারা আবার ঢাকা জি। শহর থেকে কিংবা জেলা শহর থেকে, উপজেলা শহর থেকে ওই গ্রামের হাটে কিনে নিয়ে যায়। তাহলে এই রিটেল বিজনেস অনেক সময় পাইকারি ব্যবসায়ী হিসেবেও কাজ করে, কিন্তু সেটা খুব অল্প আকারে। এই ছিল আমাদের একটা আলোচনার বিষয়। আরেকটা ছিল টাইপস অফ স্মল বিজনেস। বাংলাদেশে স্মল বিজনেস কয় প্রকার? কারো জানা থাকলে একটু বলে ফেলেন। বাংলাদেশে স্মল বিজনেস 3 প্রকার, কি কি? কেউ বলতে পারবেন? হ্যাঁ? একটা হলো উৎপাদনকারী স্মল বিজনেস, আর আর আরেকটা হলো ভোক্তা পর্যায়ের স্মল বিজনেস। সরি, দুই প্রকার। এটা পৃষ্ঠা নাম্বার হলো 331, ক্ষুদ্র ব্যবসার শ্রেণীবিভাগ, শিল্প খাতের ক্ষুদ্র ব্যবসা, অশিল্প খাতের ক্ষুদ্র ব্যবসা, 330 নাম্বার পৃষ্ঠায় আছে। শিল্প খাতের ক্ষুদ্র ব্যবসা, অশিল্প খাতের ক্ষুদ্র ব্যবসা। শিল্প খাতের ক্ষুদ্র ব্যবসাকে আবার 4 ভাগে ভাগ করছে, অশিল্প খাতের ক্ষুদ্র ব্যবসাকে 2 ভাগে ভাগ করছে। এই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। এই চ্যাপ্টার থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় পার্ট এর একটা কোশ্চেন এই পর্যন্ত আসছে, আর কোনো কোশ্চেন আসে নাই। আমাদের সিলেবাসের এই 10 নম্বর চ্যাপ্টার আজকে। স্যার আপনার বলেন, শুনতেছি। স্যার আপনার বইটা কোন পাবলিকেশনের? কর্পোরেট গভর্নেন্স, বলছিলাম আপনার বইটা কোন পাবলিকেশন? কমার্স পাবলিকেশন, আমাগো কালাম ভাইয়ের বই, যিনি সব বিষয়ে জ্ঞান রাখেন। কালাম রূপো এতক্ষণে আমাদের সাথে বুঝছেন। হ্যাঁ, আর কোনো কথা? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের ক্লাস বন্ধ হবে কিনা বা কবে বন্ধ হবে যদি আপনারা জানেন, আমার একটু ফোন করে জানেন। আমার কোর্স তো শেষ। আর গত ক্লাসে আমরা বলছিলাম এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কোশ্চেন আসছে হাস্যকর। ট্যাক্সের কোশ্চেন আসছে, কিন্তু কর্পোরেট গভর্নেন্সে ট্যাক্সের কোশ্চেন, হ্যাঁ, তারপরে কর্পোরেট ল থেকে কোশ্চেন আসছে। এজন্য কোত্থেকে যে কোশ্চেন আসবে আল্লাহই ভালো জানে। প্রথম 8টা চ্যাপ্টার ভালোভাবে পড়বেন, এর থেকে 5টা পাবেনই ইনশাআল্লাহ। আর বাকি চ্যাপ্টার গুলা হালকা পাতলা পড়ে যান আর কি।